আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? ব্রেক টাইম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এসএসসি পরীক্ষার্থী 2026 কেমন আছো সবাই? পদার্থবিজ্ঞান পরীক্ষা করার আসছে দরজায়। পদার্থবিজ্ঞানে ভালো ফলাফল করতে এমসিকিউ সমাধানের কোনো বিকল্প নেই। সেখানে এমসিকিউ যদি 25-এ 25 পাওয়া সম্ভব হয়, তাহলে ভালো রেজাল্ট করতে আমাদের আর বেশি বাধা থাকে না। তো এই পদার্থবিজ্ঞানে কিভাবে এমসিকিউতে 25-এ 25 পাওয়া যায়, প্লাস কতগুলো এমসিকিউ সমাধান করলে আমরা এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেগুলো নিয়েই আজকে আমি তোমাদের মাঝে মিজান স্যার এসেছি ব্রেক টাইম স্কুলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের এমসিকিউ 2026 এসএসসি বিজ্ঞান ব্যাচের পরীক্ষার্থীদের জন্য। তো দেখে নেওয়া যাক আজকে আমি কি কি নিয়ে এসেছি। তো শুরুতেই পদার্থবিজ্ঞানের ভৌত রাশি চ্যাপ্টারের প্রথম অধ্যায় ভৌত রাশি। এই ভৌত রাশি চ্যাপ্টারে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটা আছে, নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে তাপ ও তাপ গতিবিজ্ঞান। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কে তড়িৎ বলরেখার ধারণা দিয়েছিলেন? তড়িৎ বলরেখার ধারণাটা এটা আমরা দশম অধ্যায় স্থির তড়িতেও পড়েছি এবং প্রথম অধ্যায় ভৌত রাশিতেও পড়ছি, সেটা হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই চ্যাপ্টারটা আমরা খুবই ভীত থাকি, আর এই চ্যাপ্টারে বেশিরভাগই হচ্ছে আমাদের মুখস্থ নির্ভর প্রশ্নটা বেশি আসে পরীক্ষায়, এবং আমরা এই চ্যাপ্টারে কিন্তু পরীক্ষায় ততটা পারি না। তো তারপরেও আমি চেষ্টা করেছি যাতে তোমরা আমার এই এমসিকিউ সাজেশনটা কমপ্লিট করে যদি যাও, ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। আর এই কারণে তোমরা ভিডিওটা একটু বেশি শেয়ার করো আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? 4 নম্বর প্রশ্নটা ছিল, সেটা ছিল হচ্ছে গ্যালিলিও। আর পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করেছিলেন কে? বিজ্ঞানী ইয়ং। কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছিলেন? বিজ্ঞানী ডিরাক। কে? বিজ্ঞানী ডিরাক। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওয়েরস্টেড। আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্ন, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? এটা দেখিয়েছিলেন বিজ্ঞানী হাবল। গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস, নাম শুনেছ? ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কে? এটা করেছিল বিজ্ঞানী নিউটন ও লিবনিজ। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? এটা আমাদের একটা মুসলিম বিজ্ঞানী, সেটা হচ্ছে ইবনে আল হাইয়াম। আর সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন কে? সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেছিলেন কোপার্নিকাস। আমরা পরবর্তী 12 নং প্রশ্নের দিকে যাই। 12 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন আছে আপেক্ষিক তত্ত্ব। এই আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আলবার্ট আইনস্টাইন। তারপরে প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়? এটা প্রমাণ করেছিলেন কাউন্ট রামফোর্ড। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছিলেন কে? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়ার ফিশন যোগ্য? এটা আবিষ্কার করেছিলেন অটোহান ও স্ট্রেসম্যান। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশে কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে? এটা প্রশ্ন হবে, এটা হবে রূপপুর। নিচের কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি আমরা জানি হচ্ছে দীপন তীব্রতা। কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি এখানে আমরা দেখতে পাচ্ছি তাপ। সৌরজগতের ব্যাসার্ধ কত?
সৌরজগতের ব্যাসার্ধ সাধারণত হচ্ছে 6 × 10⁹ কিলোমিটার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 9 কিলোমিটার নাই, কিলোমিটারকে মিটার করলে আমরা পাই হচ্ছে 6 × 10⁻12 মিটার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত? মিটার স্কেল মানে মিটার, আর সেখানে থাকে 1 মিটার। আচ্ছা, এরপরে আসি 21 নম্বর প্রশ্নে। প্রোটনের ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ হচ্ছে 1 × 10⁻15 মিটার। নিচের কোনটি লব্ধ একক? লব্ধ একক বুঝতেই পারছো, মৌলিক রাশি ব্যতীত যেগুলো আমরা লব্ধ রাশি পেয়ে থাকি সেই লব্ধ রাশি এককগুলাই হচ্ছে লব্ধ একক, অর্থাৎ মৌলিক একক থেকে প্রাপ্য লব্ধ একক, সেই লব্ধ এককটা হচ্ছে নিউটন, বলের একক নিউটন। দীপন তীব্রতার একক কোনটা? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এরপরে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলা আছে 1 প্যাসকেল সমান কত এটিএম। তো 1 প্যাসকেলে আমরা জানি 101,325 ইকুয়াল এত প্যাসকেল সমান 1 এটিএম। তাহলে আমরা যদি এখন এই অংশটাই 1 প্যাসকেল বের করতে চাই কত এটিএম, তাহলে 1/101,325 এটিএম। তাহলে এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আমরা যেটা পাই 1/101,325 আমরা পেয়ে যাচ্ছে 9.87 × 10⁻6, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। এরপরে যেটা প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড সমান কত ন্যানোসেকেন্ড। তো এই ধরনের সম্পর্কযুক্ত কোনো এককের অঙ্কগুলা আমরা একটু ভগ্নাংশ দিয়ে করব। তো ভগ্নাংশটা হচ্ছে এমন যে আমরা একটা ভগ্নাংশ সমান আরেকটা ভগ্নাংশ ধরছি, যে এটা মিলিসেকেন্ডকে আমরা 1 মিলিসেকেন্ড, এটা হচ্ছে আমরা জানি 10⁻³ সেকেন্ড। আবার 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻৯ সেকেন্ড। তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 10⁻³ প্লাস 9, ওভারঅল পাওয়া যায় 10⁻6 সেকেন্ড, অর্থাৎ 1 মিলিসেকেন্ড সমান 10⁻6 সেকেন্ড। এর সাথে আমরা গুণ করে ফেললাম 1 ন্যানোসেকেন্ড, অর্থাৎ ওভারঅল যদি আমরা দেখে থাকি তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড সমান 10⁻6 ন্যানোসেকেন্ড। 10⁻6 অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে দেখো 1 হেক্টো 1 ন্যানোসেকেন্ডের কত গুণ। 1 হেক্টো হচ্ছে 1 ন্যানোসেকেন্ডের ক্ষেত্রে আমরা সেম ভাবে সেম ফর্মুলা ব্যবহার করব, যে 1 হেক্টোসেকেন্ড HS ডিভাইডেড বাই 1 ন্যানোসেকেন্ড ইকুয়াল, তাহলে 1 হেক্টো হচ্ছে 10⁻², আর 1 ন্যানো হচ্ছে 10⁻⁹। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10⁻² প্লাস 9 ইকুয়াল 10⁻11। কত পাচ্ছি? 10⁻11। তো এখানে আমাদের 10⁻11 অপশনে নাই, সঠিক উত্তরটা হচ্ছে 10⁻11 সেকেন্ড হবে। 10⁻11। আমরা এর পরের অংশে চলে যাই। 10 ফেমটোমিটার সমান কত মিটার? তো ফেমটোমিটার আমরা জানি, আমরা যদি এখানে ব্যবহার করি 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার সমান হচ্ছে 10⁻⁻15। কত? 10⁻⁻15। এখন 10⁻⁻15 তো আমাদের বের করতে বলেছে 10, অতএব 10 ফেমটোমিটার এটা আমরা পাচ্ছি 10⁻⁻15 ইন্টু 10, অর্থাৎ 10⁻⁻14। কত পেলাম? 10⁻⁻14, 10 ফেমটোমিটার, এটা আমাদের সঠিক উত্তর। এখন 1 পিকোমিটার, 1 পিকোমিটার আমরা যদি এখন দেখে থাকি 1 পিকোমিটার, অর্থাৎ এর আগেরটা ছিল 10⁻⁻14,
1 পিকোমিটার। পিকোমিটার সমান আমরা কত মিটার জানি? পিকোমিটার সমান 1 pm, এটা সমান আমরা জানি 10⁻12 মিটার। এখন এই মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করা লাগবে? মিটারকে আবার সেন্টিমিটারে নিতে গেলে 100 দ্বারা গুণ করা লাগবে। 100 দ্বারা গুণ অর্থ 10⁻²। তাহলে এটার অ্যান্সার আসছে, আমরা দেখতে পাচ্ছি 10⁻−10, অর্থাৎ এটা সঠিক উত্তর ঘ নাম্বার। এরপরেরটা যদি আমরা দেখে থাকি সেটা হচ্ছে এক ন্যানোসেকেন্ড। ন্যানোসেকেন্ড হচ্ছে 10⁻৯ সেকেন্ড। 10⁻৯। ওকে, আচ্ছা, এরপরে চলে যাই, কোনটি সবচেয়ে ছোট একক? 30 নম্বর প্রশ্ন। সবচেয়ে ছোট একক, এখানে আমরা মাইক্রোমিটারটাকে আমরা যদি শুরুর দিকে নিই, তাহলে মাইক্রো হচ্ছে 10⁻6, পিকো হচ্ছে 10⁻12, ন্যানো হচ্ছে 10⁻9, ফেমটো হচ্ছে 10⁻15। তাহলে সবচেয়ে ছোট কোনটা? ফেমটো। 1 পিকো ফ্যারাড, পিকো 10⁻12। 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? 100 টেরা। তাহলে দেখো, আমরা আবার ওই ভগ্নাংশ ফর্মুলাতে যাই, তাহলে 1 টেরা মিটার আর এখানে 1 ন্যানোমিটার। তো টেরা আসে হচ্ছে 10⁻12 আর ন্যানোতে আসে হচ্ছে 10⁻−9। তাহলে ওভারঅল কত আসলো? 10⁻12 প্লাস 9, অর্থাৎ 10⁻21। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 100, তাহলে আমরা তো 1 টেরামিটার বের করলাম, যেটা 10⁻21 এর সাথে ন্যানোর সম্পর্ক। তো সেই ক্ষেত্রে আমরা 100 গুণ করি, 100 অর্থাৎ হচ্ছে 10 স্কোয়ার, অর্থাৎ সব মিলে আমরা পেলাম হচ্ছে 10⁻23। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 10⁻23। ওকে, আমরা 32 শেষ করলাম, আমরা এবার 33 নাম্বারে যাই। 1 টেরাগ্রাম, টেরা, টেরা আমরা বুঝছি 10⁻12 গ্রাম। পিকোমিটার, অ্যাগেন পিকোমিটার 10⁻−12 মিটার। ওজনের মাত্রা, ওজনের মাত্রা তোমরা এর আগেও জানো, আমি আবার লিখে দিই, ডাব্লিউ সমান mg, আর ভরের মাত্রা m, g অভিকর্ষ ত্বরণ, LT ইনভার্স 2, অর্থাৎ ওজনের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2। আমরা চলে যাই এরপরের পেজে। 36 নম্বর প্রশ্ন। একটি স্ক্রু গজের স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা হচ্ছে 100 হলে স্ক্রু গজের নূন্যাঙ্ক। তো আমরা প্রথমত আগে স্ক্রু গজের নূন্যাঙ্কের সূত্রটা আমরা একটাবার মনে করে নিই। নূন্যাঙ্ক সমান হচ্ছে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো আমরা লিখি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে আমাদের স্ক্রু গজের নূন্যাঙ্ক যেহেতু বের করতে বলেছে, পিচের মানটা দেওয়া আছে 0.5 আর ভাগ সংখ্যা দেওয়া আছে 100। আমরা 0.5 কে 100 দ্বারা ভাগ করলে আমাদের কি আসে? 0.5 ভাগ 100, অর্থাৎ 0.005। আমাদের আনসার আসছে 0.005 মিলিমিটার। এখানে আমাদের টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে মিলিমিটার হবে, সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপরে দেখো, একটি স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব পরিমাপ করা যায়? একটি স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম ভারীয় ধ্রুবক পর্যন্ত পরিমাপ করা যাবে। পরবর্তী প্রশ্ন, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট
5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, দেখো এখানে পার্টটা দেওয়া আছে সেন্টিমিটারে, ভার্নিয়ার সমাপতনের কোনো একক নাই, কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে হচ্ছে মিলিমিটারে। আবার আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে সেন্টিমিটারও আছে উত্তরে, মিলিমিটারও আছে উত্তরে। তো আমরা যদি পার্টটা 5 সেন্টিমিটার হিসেবে হিসাব করি, অর্থাৎ দণ্ডটার দৈর্ঘ্য যদি আমরা এল সমান সূত্র ব্যবহার করি এম প্লাস ভি ইন্টু ভিসি, তাহলে এম এর মান যদি 5 হয় প্লাস ভি এর মান 7 ইন্টু, এখন ভিসি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটারকে যদি আমরা এখন সেন্টিমিটারে রূপান্তর করি, তাহলে একে আবার মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আবার 100 দ্বারা ভাগ করা লাগবে। 100 দ্বারা ভাগ করলে 0.1 কে ভাগ করলে 0.01 হবে, অর্থাৎ এটার উত্তর আসবে 5.07 সেন্টিমিটার। যদি মিলিমিটার হতো, এটাকে আবার 100 দ্বারা গুণ করতে 10 দ্বারা তোমার হচ্ছে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে হচ্ছে 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করলে 50.7 চলে আসে। আমাদের দরকার নাই, আমাদের 5.07 অলরেডি অপশনে আছে, এন্ড 5.07 হচ্ছে ঘ নাম্বার সঠিক উত্তর। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায় যদি ভার্নিয়ার ভাগ সংখ্যা 10 হয়? তো ভার্নিয়ার ধ্রুবক, আমরা জানি ভার্নিয়ার স্কেল দ্বারা সর্বনিম্ন ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত পরিমাপ করা যায়, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। তো ভিসি সমান আমরা সূত্র জানি এস বাই এন। এস হচ্ছে 1 মিলিমিটার, আর এখানে ভাগ সংখ্যা দেওয়া হচ্ছে 10, অর্থাৎ 0.1 মিলিমিটার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। কিন্তু আমাদের অঙ্কের উত্তরে কোথাও মিলিমিটার নাই, এখানে সবকিছুতে মিটার ব্যবহার করা আছে। এখন মিটার পরিণত করতে হলে আমরা 0.1 কে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে, অর্থাৎ এটার উত্তর আসবে 0.001 মিটার, আর এটার উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, নির্ণাঙ্ক বি, স্ক্রু পি সি হলে, তো আমরা একটু আগে দেখলাম নির্ণাঙ্কের সূত্র, তাহলে আমরা নির্ণাঙ্ক আমরা লিখে ফেলি অ্যাগেন। পূর্ণাঙ্ক সমান আমরা এখানে লিখলাম পিচ ভাগ ভাগ সংখ্যা, সহজে করে লিখে, অত বেশি আমরা লিখছি না। তাহলে পূর্ণাঙ্ক এখানে দেওয়া আছে হচ্ছে বি, বি ইকুয়াল পিচ হচ্ছে সি, ভাগ সংখ্যা হচ্ছে এ। তো আমাদের ভগ্নাংশ দিয়ে যেহেতু কোনো উত্তর বা অপশনে নাই, তাহলে সি সমান আমরা এ বি লিখি, সি সমান এ বি অলরেডি আমরা পেয়ে গেলাম, খ নাম্বার সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘর দৈর্ঘ্যের মান কত হবে? স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে, মোট ভাগ সংখ্যা আমরা তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করি। ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভিসি সমান 1/20, অর্থাৎ এক ঘর পরিমাপ করতে আমাদের লাগছে হচ্ছে এক ঘরের জন্য 1/20, অর্থাৎ 0.05। তাহলে আমরা যদি এখন 5 ঘরের জন্য, এক ঘরের জন্য যদি এটা হয়, তাহলে 5 ঘরের জন্য আমরা এর সঙ্গে আরো 5 গুণ করে ফেলি। 5 গুণ করলে আসবে 0.25, এটা কিন্তু মিলিমিটারে, তাহলে এখানে 0.25টাও হচ্ছে আমাদের মিলিমিটারে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 0.25। আমরা নেক্সট চলে যাই 42 নম্বর প্রশ্ন, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা অ্যাগেন 1/10 দিয়ে দিই, 0.1 মিলিমিটার আসে, কিন্তু 0.1 মিলিমিটার আমাদের উত্তরে নাই, এজন্য আমরা সেন্টিমিটারে এটাকে আরো 10 দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে 0.01 সেন্টিমিটার। 43 নম্বর প্রশ্ন, একটি নিরেট সরু তারের ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? ব্যাস মাপার জন্য সাধারণত স্ক্রু গজ ব্যবহার করা হয়। আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে 5 সেন্টিমিটার ভার্নিয়ার সমাপতন 7, ভার্নিয়ার ধ্রুবক 0.1। এই প্রশ্নটা আগের একটা প্রশ্নের সঙ্গে রিপিট হয়ে গেছে, আমরা এটা সঠিক উত্তর দেখেছিলাম 5.07।
45 নম্বর প্রশ্ন, আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। এরপরে 46 নম্বর প্রশ্ন, এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে আমরা দেখে নিই কোনটা কোনটা সঠিক। আপেক্ষিক ত্রুটির প্রথমটা সূত্র দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, এটা সঠিক। তারপরে প্রশ্নটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটাও সঠিক। তারপরে অপশনটা আমরা দেখে নিই, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্কে পিচ ছিল উপরে, কিন্তু পিচ এখানে নিচে আছে, তার মানে এটা ভুল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। এরপরে আসি আমরা 47 নম্বর প্রশ্ন, এটা একটা আপেক্ষিক ত্রুটির প্রশ্ন। এখানে বলছে একটি 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল 17.6 সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, দণ্ডটি পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? এখন আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার জন্য আমাদের চূড়ান্ত ত্রুটি লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আপেক্ষিক ত্রুটির জন্য আমরা আগে চূড়ান্ত ত্রুটি বের করে নিই। তাহলে আপেক্ষিক ত্রুটি, তাহলে চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি আমরা দেখতে পাচ্ছি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 17.6, পরিমাপ করে পাওয়া গেছে 17.53। তাহলে এই অংশটুকু ত্রুটি হয়েছে, তাহলে পরিমাপকৃত মান হচ্ছে 17.6। আর এর সঙ্গে আমাদের যেহেতু উত্তর আছে শতকরাতে, আমরা শতকরা মানটা বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 17.6 বিয়োগ 17.53 ভাগ 17.6 গুণ 100, 0.39, 0.39 অপশন ক, সূত্র ক। আচ্ছা, এরপরে 48 নং প্রশ্ন, একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়, আপেক্ষিক ত্রুটির পরিমাণ কত? এটা সাধারণত তার ডাবল হয়ে থাকে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2%। এরপরে চলে আসি আজকের প্রথম অধ্যায়ের শেষ দুটো প্রশ্নে। একটি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 ± 0.05, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? তো আমরা পরিমাপের আপেক্ষিক ত্রুটির যে সূত্রটা জানি, সেই অনুযায়ী আমরা যদি এটা লিখি, ত্রুটি, তাহলে ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি সমান তোমার 0.05, আর হচ্ছে পরিমাপকৃত মান হচ্ছে 12। তাহলে আমরা দেখি 0.05 ভাগ 12, অর্থাৎ 0.0042। এই যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 0.0042। 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নটা আসলে এখানে অনেক বড় একটি প্রশ্ন। এখানে দেখো, গোলকের ব্যাসার্ধ নির্ণয় শতকরা ত্রুটি চাইনি, চেয়েছে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি। আর এটা যেহেতু একটা গোলক, তো গোলকের ক্ষেত্রে আমরা গোলকের অরিজিনাল আয়তনটা বের করে নেব। অরিজিনাল আয়তনটা হচ্ছে গোলকের আয়তন, আমরা 50 নম্বরের জন্য আগে আয়তন বের করে নিই। আয়তন হচ্ছে 4/3 পাই, এটা কত? আর কিউ, ব্যাসার্ধ 5.3 কিউ। আমরা এটার একটা ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু 5.3 পাওয়ার 3, অর্থাৎ 623.61। এরকম একটা প্রশ্ন কোনো না কোনো চ্যাপ্টার থেকে থাকবে, যেটা করতে তোমাদের সর্বোচ্চ সময় নেবে। তো এই প্রশ্নগুলো সাধারণত যদি শুরুতে পাও, প্রথমত স্কিপ করবা, আগে সমাধান সহজগুলো করে নিবা, পরবর্তীতে এসে এই ধরনের বড় অঙ্কগুলোতে হাত দিবা। এটা সৃজনশীল প্রশ্নে সাধারণত তোমরা দেখে আসছো, প্রথম অধ্যায়ের ঘ নং প্রশ্নে এসে থাকে। তো এই টাইপের একটা প্রশ্ন যদি আমাদের সামনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা শুরুর দিকে এত বড় প্রশ্ন করতে গিয়ে বেশি সময় নষ্ট না করব। তাহলে এটা আসলে আমাদের আয়তন। এখন আয়তনের আমরা জানি, এখন এই তোমার হচ্ছে যেহেতু ত্রুটি হয়েছে পরিমাপে তোমার ±0.1,
তাহলে আমরা একবার বড় ব্যাসার্ধ নিই, একবার আমরা আর ম্যাক্স নিলাম, আর ম্যাক্স নিলে এটা আসবে 5.3 প্লাস 0.1, এখান থেকে আসলো 5.4। একবার আমরা আর মিনিমাম নিই, মিনিমাম নিলে হচ্ছে 5.3 মাইনাস 0.1 অর্থাৎ আসবে 5.2। আমরা যদি এইভাবে বিবেচনা করি, সেটা হচ্ছে দেখো, তাহলে আর ম্যাক্সিমাম দিয়ে আমরা ভি ম্যাক্সিমামটা বের করে নিই। যদি ভি ম্যাক্সিমামটা বের করে নিই তাহলে এখান থেকে আমরা কি পাই, তাহলে ভি ম্যাক্সিমামটা পাই হচ্ছে 4/3 পাই 5.4 কিউব, আর ভি মিনিমামটাও আমরা যদি বের করে নিই 4/3 পাই 5.2 কিউব। আমরা দুইটারই অ্যান্সার বের করি। একটা হচ্ছে 5.4 দিয়ে 5.4 দিয়ে আসছে হচ্ছে 659.58, আর 5.2 দিয়ে আসছে হচ্ছে 588.97। এখন আমাদের অরিজিনাল যে গোলকের আয়তন সেটা আসছিল 623, আর যদি আমরা আর এর মানটা বেশি ধরে করি তাহলে 659, আর মিনিমাম ধরে করলে 588। তো এখন আমরা এখান থেকে চূড়ান্ত ত্রুটিটা বের করি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে, এখানে যদি আমরা চূড়ান্ত ত্রুটি এখন নির্ণয় করে থাকি তাহলে আমরা মডুলাস দিয়ে নির্ণয় করি যে 623.61 মাইনাস 659.58, এটা একটা, আরেকটা হচ্ছে 623.61 মাইনাস 588.97। আমরা দেখি দুইটার মানটা কি আসে। দুইটার মান আমরা বিয়োগ করে দেখি, 623 এটা 34 পয়েন্ট সামথিং, আর এটা আসবে 659, এটা আসছে 36 পয়েন্ট সামথিং। তো আমরা এখন এই যে ত্রুটির আমরা জানি শতকরা ত্রুটিতে সর্বোচ্চ মানটা নিয়ে ব্যবহার করতে হয়। তাহলে আমরা যদি 36টা নিয়ে মানটা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.057 ইন্টু 100% যদি দিই 5.67 বা 5.7%। তো 5.77 বা 67%, অর্থাৎ এটা সঠিক উত্তর। আমরা কাছাকাছি পাচ্ছি ঘ নাম্বারটা। এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের অংশ। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়।